জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি লাইবা জান্নাত। অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। 15% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাল থেকেই ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে সভা শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, এরই মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি। সরকারের এই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরার আহ্বান জানান। দেলোয়ার হোসেন বলেন, আন্দোলন চলাকালে 8 দিন তারা শ্রেণী কার্যক্রমে অংশ নিতে পারেননি। তাই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগে পর্যন্ত প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম, এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব। এমন এক সময়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গুলো খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাআল্লাহ পোষায় দিব। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত আপিল শুনানির প্রথম দিন শেষে একথা জানিয়েছেন রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছিল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আবেদনের প্রথম দিনের শুনানি হয়। উল্লেখ্য, 24-এর গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতে আবেদন জানান সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন পৃথকভাবে একই আবেদন জানান। ফলে রাজনৈতিক দল ও নাগরিক উদ্যোগ মিলিয়ে মোট 4টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে যায়। আপিল শুনানির প্রথম দিন শেষে বদিউল আলম মজুমদারের আইনজীবী জানান, প্রধান বিচারপতি খায়রুলের নেতৃত্বে একটি ভুল সিদ্ধান্তে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয়, কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যাবে। কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা, এবং এই অবস্থায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে, এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন করবে। সমসাময়িক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কালকে রাশিয়ার রাষ্ট্রদূত আপনার কাছে এসেছিলেন, এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা? রাশিয়ার রাষ্ট্রদূত আসেন তো কালকে। ও আচ্ছা, হ্যাঁ, ওনার প্রশ্ন আগে নিয়ে নিন, ওনারটা নিয়ে তারপর আপনার। সরি, সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ফেসবুকে লাইভ করছে রাশিয়া থেকে বাংলাদেশি নাগরিকরা, এটা মানে লাইভ করছে, তারা বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে। এটা কি মানে লিগ্যালি কারেক্ট আছে কিনা একটা ব্যাপার আপনাদের নজর আসছে? বিষয়টি আমার নজর আসে, এবং আমার প্রসঙ্গ হচ্ছে সেটা হলো যে আমরা কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দিচ্ছি না। আপনারা জানেন যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়, যেটা নিয়ে আমাদেরও সমস্যা আছে এবং অন্যান্য দেশের সাথে আমাদের সমস্যা আছে। সেটা হলো যে রেগুলার মাইগ্রেন্ট না যারা, অথবা কেউ যদি পড়াশোনা করতে যায় আর তারপরে সে যদি যুদ্ধক্ষেত্রে হাজির হয়, আমি তো তাকে ঠেকানো তো আমার পক্ষে কঠিন। যদি সে লোভে পড়ে বা
অন্য কোনো কারণে গিয়ে হাজির হয়। আমরা শুধু দেখবো যে আমাদের কাউকে জোর করে পাঠানো হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা সেটা অবশ্যই অপোজ করবো, কিন্তু আমরা সেরকম কিছু পাইনি এখন পর্যন্ত জোর করে কাউকে পাঠানো হয়েছে। যদি কেউ নিয়ম ভঙ্গ করে চলে যায় যুদ্ধে তার লাভের কারণে মনে করে, সেক্ষেত্রে সেটা ঠেকানো আমার জন্য খুব কঠিন। আমরা ডিসকারেজ করবো অবশ্যই এই ধরনের কাজ যেন কেউ না করে। চুক্তি পর্যালোচনার কথা বলছেন এগেইনস্ট ভারতের কাছে, এর ভিতরে একটা প্রত্যয় খুবই সবসময় আমাদের পলিটিশিয়ানরা বলে দেশ বিরোধী চুক্তি। এই পর্যালোচনা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তির হার কেমন, এটা ফাইন্ড আউট করা গেছে? এটা খুব কঠিন বিষয় আমার মনে হয়। এটা তো প্রথম কথা হলো যে এক একটা চুক্তির বিষয় এক এক মন্ত্রণালয়ের রয়েছে, সেটার কতটুকু তার ওয়েটেজ সেটা হলো এক প্রশ্ন, কতটুকু সেটা ক্ষতিকর হচ্ছে সেটা তারা বের করতে পারবে। তবে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে যেগুলো চুক্তি কিন্তু সবসময় এক ধরনের পর্যালোচনার অধীনে থাকে এবং সেখানে যে সুযোগ থাকে সেটাকে চেঞ্জ করার বা বাকিটা সেগুলি আপগ্রেড করার সেগুলি সবসময় করা হয়। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। কাতারের মহামান্য আমির বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে একটি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই সফরটা মনে হয় হচ্ছে না। এর পরিবর্তে অন্য কোনো লেভেলে কাতারে সফর হবে কিনা, কোনো ভিভিআইপি সফর? কাতারে কিন্তু আমাদের সফর হয়েছে এর মধ্যে এবং হয়তো সামনেও হবে। কোন লেভেলে হবে এটা বলা কঠিন, কারণ আমাদের মানে প্রয়োজন এবং সেখানে রাষ্ট্রপতি কি যাচ্ছেন সেই সফর? না, রাষ্ট্রপতি যাচ্ছেন না। রাষ্ট্রপতি যাবেন এমন কথা নয়। রাষ্ট্রপতিকে যে নিমন্ত্রণ দেওয়া হয় এগুলি অনেকটাই কিন্তু আলাদা করে। এটা সরকারের সিদ্ধান্তের প্রশ্ন যে কোন লেভেলে কোন মিটিংয়ে পার্টিসিপেট করা। শেষ করা যায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আমরা যুক্ত ছিলাম সেখানে। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে। আরও বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটি সরকার সিদ্ধান্ত নেবে, তবে অপরাধীদের বিচার হতে হবে আগে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার, সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এইটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন। যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনিরের স্মরণ সভায় এ কথা বলেন তিনি। আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র অব্যাহত আছে। বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে, এর কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বলেন, নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে, তবে সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত জনগণ। দেশের নাশকতার মূল হোতা শেখ হাসিনা বলেও দাবি করেন এই বিএনপি নেতা। নির্বাচন হবে, এই নির্বাচনে আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে, সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ নিতে হবে, বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌমভাবে। জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের আলাদা কোনো দ্বন্দ্ব নেই, বরং আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা জনগণের চাওয়া, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্বাচনী পর্যবেক্ষক সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানান তিনি। সুষ্ঠু আয়োজনে নির্বাচন কমিশন ও সরকারের উপর গণ অধিকার পরিষদের ভরসা আছে বলেও জানিয়েছেন রাশেদ খান। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ক্লাশ নাই। মূলত এদেশের জনগণ চায় না যে জাতীয় পার্টি 14 দল বাংলাদেশে রাজনীতি করা বা নির্বাচনের
সুযোগ পাক। যেহেতু আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে, একই ধরনের অপরাধ করেছে আপনার জাতীয় পার্টি 14 দল, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছে সরকার কর্তৃক, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবি জনগণের দাবি। নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় গণভোটের জন্য সরকারকে অতি দ্রুতই প্রজ্ঞাপন জারি করার আহ্বানও জানান তিনি। নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য রেখে কাজ করতে হবে এবং সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে তাহলে সরকারের প্রতি আস্থাটা কমবে, জন আস্থাটা হ্রাস পাবে এবং সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন সেটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। আসন্ন সংসদ নির্বাচনে এআই এর অপব্যবহার ঠেকাতে একটি সেন্ট্রাল সেল গঠনের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পাশাপাশি নির্বাচন ঘিরে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে কৌশল নির্ধারণ সহ ইসি প্রস্তুত বলেও জানান তিনি। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালার উদ্বোধনীতে তিনি এসব কথা জানান। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব সমস্যা সমাধানে যৌথ প্রচেষ্টার আহ্বানও জানান তিনি। নির্বাচনের আগের রাতে এআই এর মাধ্যমে অপপ্রচার বেড়ে যাওয়ার শঙ্কা করে পার্বত্য ও দুর্গম এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান সিইসি। দিনব্যাপী কর্মশালায় সিইসির সভাপতিত্বে অন্যান্য কমিশনার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট ও নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন এতে অংশ নিয়েছেন। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। Abnormal information may come out from far-flung areas in the hills. How to reach that information, misinformation, and how to address those misinformation. So connectivity with the far-flung areas, with the central cell is very crucial. And who will work round the clock? How many people we have to engage in every shift? হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না করা হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। বিকেলে ট্রাইব্যুনালে সাংবাদিকদের কথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। তিনি জানান, অভিযুক্তদের জামিন বা কারাগারে পাঠানোর সিদ্ধান্ত ট্রাইব্যুনালের। এখন এই আইন অনুযায়ী দুটি কাজ ওনারা করতে পারেন। একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কাঁচামাল পুড়ে যাওয়ায় ৩ থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশের শীর্ষ ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলো ক্ষয়ক্ষতির হিসেব দিলে এই পরিমাণ আরও বাড়বে। পুড়ে যাওয়া পণ্যগুলোর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক্স, ক্যান্সার জাতীয় ঔষধ উৎপাদনের কাঁচামাল। সংবাদ সম্মেলনে ফার্মা খাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সংকট এড়াতে আগুনে পুড়ে যাওয়া সেসব পণ্যের পরিশোধিত শুল্ক ফেরত দেয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে ধারণা করছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সকালে বেবিচক সদর দপ্তরে এক ব্রিফিংকালে তিনি বলেন, আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের ক্যাটাগরি নেমে যাওয়ার শঙ্কা নেই, তবে কার্গোতে মালামাল জটের দায়ে
বিমান বাংলাদেশ, কাস্টম হাউস ও সিএনএফ এজেন্টদের বলে জানান তিনি। দাবি করেন ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এর আগে বিমানবন্দরে আগুন সতর্কতায় যে 19টি চিঠি পেয়েছিল বেবিচক তা স্বীকার করে চেয়ারম্যান বলেছেন সেই চিঠি বেশিরভাগই ভুল ব্যাখ্যা থেকে দেয়া হয়েছে। নতুন কার্গো টার্মিনালের ঠিকাদারদের সঙ্গে বেবিচকের হাজার কোটি টাকার গ্যাপ রয়েছে, যার ফলে এখনই সেখান থেকে কার্যক্রম শুরু করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। একই সাথে বলেন এই আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের মানদণ্ড নেমে যাওয়ার কোনো শঙ্কা নেই। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনারা কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের। বিগত সময়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর গুলশানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে এখন টেনে তুলতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে বিএনপি। বিগত সময়ে অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে বিএনপি উল্লেখ করে তিনি আরও বলেন, খেলার টিকিট বিক্রি করেও জিডিপিকে টেনে তোলা যেত, কিন্তু বিগত সময়ে তা উপেক্ষা করা হয়েছে। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, সামনের দিনে অর্থনীতিকে পুনরায় ভালো অবস্থানে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অর্থনীতির চাকাকে সচল করার জন্য তাই ছোট ছোট শিল্পের ওপরও গুরুত্বারোপ করা হবে। Economy will not function. কোনো economy increase with কোনো reform কোনো economy ultimately the desired effect result আমরা সেটা আসবে। So Bangladesh Banking reform is a must, and through reform is for independence, not for autonomy. পদবঞ্চিত নেতাকর্মীদের যুক্ত করে নতুন কমিটি দেওয়ার পর্যন্ত অনশনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের একাংশ। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘোষণা দেন তারা। তাদের দাবি, দলের জন্য ত্যাগ ও নির্যাতনের শিকার হলেও পদ থেকে বঞ্চিত হয়েছেন তারা। নতুন কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 5 মাস অতিবাহিত হওয়ার পরও সেটি কার্যকর হয়নি বলেও দাবি তাদের। এর আগে নয়াপল্টনের প্রধান সড়কে কাফনের কাপড় পরে মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিতরা। দীর্ঘ 18 মাস ধরে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে আশ্বস্ত করে দিচ্ছে না। আমরা দেখে গিয়ে আজকে আমরা এই আমরণ অনশন দিতে বাধ্য হয়েছি। আমাদের পদবঞ্চিত করা হয়েছে, সেই পদের দাবিতে আমরা কমিটি পূর্ণাঙ্গের দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছে। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য 5টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিদ্যুৎ বিভাগ। বিকেলে বিদ্যুৎ ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, গ্যাসের ঘাটতি মেটাতে এলএনজি আমদানির পাশাপাশি কূপ খননের যে কাজ চলছে তা খুবই অপ্রতুল। আমরা যে এলএনজি ইম্পোর্ট করি সেটা অনেক ব্যয়বহুল, 60 থেকে 70 টাকার মধ্যে বিশ্ববাজারে এলএনজির দামের উপর ভিত্তি করে। তো এই দামে এনে কি বলে যে এলএনজি এনে বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের দাম পড়বে 20 টাকা, 18-20 টাকা। তো ওই জন্য সেটা তো করা যাবে না, কারণ আমরা তো বিদ্যুতের দামকে, আপনারা জানেন যে গত 1 বছরে আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই, গ্যাসের দাম বাড়াই নাই, শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে একটু সামান্য বাড়ানো হয়েছে। বর্ষার পরিকল্পনায় মাহির হত্যা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জোবায়েদকে।
মূল অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার শেষে এমনটাই জানান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম PPM। পুলিশ জানায়, বর্ষার ৯ বছরের প্রেমের সম্পর্ক মাহিরের সাথে। বছরখানেক আগে গৃহশিক্ষক হিসেবে যোগ দেয় জোবায়েদ। বর্ষা তার সাথেও প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একই সাথে দুটি সম্পর্ক চালিয়ে যায় বর্ষা। চলতি বছরের 25 সেপ্টেম্বর বর্ষা ও জোবায়েদের প্রেমের সম্পর্কের ঘটনা জেনে যায় মাহির। এদিকে বর্ষার পরিবার জোবায়েদকে পছন্দ করতে শুরু করে। পরে 26 সেপ্টেম্বর হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির। মাহির তার বন্ধু আয়লানকে নিয়ে দোকান থেকে চাকু কেনে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বর্ষা ফোন করে জেনে নেয় জোবায়েদ কখন আসবে। পরে মাহিরের চাকুর আঘাতে নিহত হয় জোবায়েদ। এই ঘটনায় ৩ জনকে আসামি করে বংশাল থানায় মামলা হয়েছে। মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। 26 সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এইটা ত্রিভুজ প্রেমের কাহিনী। ঢাকা শহর 2-2.5 কোটি মানুষ বসবাস করে, এই ক্রাইম যে 2-4টা হবে না এইটা নিশ্চিত বলা যাবে না। যে একেবারে 100% ক্রাইম ফ্রি এটা করাও সম্ভব না, বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হত্যার 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিচ্ছে আদালত। এই বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেসবাহ লগ্ন। যাচ্ছি তার কাছে। লগ্ন, জবানবন্দি কখন গ্রহণ করা শেষ হতে পারে আর এই বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে আপনার কাছে একটু জানাবেন আমাদের। লাইবা বিকেল 3:45 এখানে জবানবন্দির জন্য 16 নম্বর আদালতে অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে তোলা হয়েছিল। আমরা দেখেছি যে সেখানে প্রবেশ করে গতানুগতিকভাবে আসলে যেভাবে শুনানির বিষয়টি হয়ে থাকে সেভাবে না করে বিশেষ একটি প্রকোষ্ঠতে তাকে নিয়ে যাওয়া হয় এবং আমরা জেনেছি যে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড দাবি করা হয়নি। তার বিপরীতে কিন্তু সেখানে মূলত বলা হয়েছে যে আবেদন করা হয়েছে যে রেকর্ডিংয়ের মাধ্যমে যেন বিশেষ স্বীকারোক্তি, তবে সেই স্বীকারোক্তি আসলে 164 ধারা অনুযায়ী আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিনা সেই বিষয়টি আসলে আমরা এখন অপেক্ষায় রয়েছি। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। শেষ হলে হয়তো বা আমরা জানতে পারবো যে আসলে কোন প্রক্রিয়ায় পুরো বিষয়টি সম্পন্ন হয়েছে। তবে আমরা দেখেছি যে বিকেল 3:45 তাদেরকে উপরে নিয়ে আসা হলেও আমরা দেখেছি যে তার আগে থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু এখানে অপেক্ষা করেছিলেন, সবাই স্লোগানের মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু পুরো আদালত প্রাঙ্গণকে আসলে মুখরিত করে রেখেছেন। তারা আসলে দৃশ্যমান যে শাস্তির বিষয়টি বা সর্বোচ্চ যে শাস্তি সেই শাস্তির বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই আসলে ভেতরে প্রবেশ করেছিলাম, আমরা দেখার চেষ্টা করেছি যে আসলে কোন প্রক্রিয়া রয়েছে। সেখানে তারা বলেছেন যেহেতু আমরা জেনেছি যে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে একটি স্বীকারোক্তির বিষয় জেনেছিলাম, ঠিক একইভাবে পুলিশ আসলে রিমান্ডের বদলে স্বাভাবিকভাবে আসলে তাদের রেকর্ডিংয়ের মাধ্যমে পুরো বিষয়টি সম্পর্কে জানা যায় কিনা সেই চেষ্টাটাই আসলে পুলিশ করছে। সেজন্যই আসলে প্রাথমিকভাবে কোনো রিমান্ডের বিষয়ে আসলে আবেদন করেননি। তবে সেক্ষেত্রে যদি স্বীকারোক্তিমূলক কোনো কিছু না পাওয়া যায় পুলিশ হয়তো বা পুলিশ বা যারা তদন্ত কর্মকর্তা রয়েছেন তারা আসলে রিমান্ডের বিষয়ে অগ্রসর হবে না। আমরা আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই, আসলে যেহেতু আজকে ডিএমপি ব্রিফিংয়ের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট করা হয়েছে কিভাবে আসলে খুনের কর্মকাণ্ডটি সংগঠিত হয়েছে সেই বিষয়টি নিয়েও আসলে নিশ্চিত করা হয়েছে। তারপরেই কিন্তু 3 জন আসামি যাদেরকে আসলে গতকালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জন আসামিকে এই আদালত প্রাঙ্গণে আজকে নিয়ে আসা হয়। আমরা দেখেছি যে এখানে যারা আসামিরা এসেছেন তাদের বিষয়টি বলতেছে মোট 3 জন আসামি এখানে রয়েছেন। প্রথমত বলতে হয় যে মাহির অর্থাৎ যে অভিযুক্ত যে নারী রয়েছে, নারী শিক্ষার্থী রয়েছে, তার প্রেমিক এবং অভিযুক্ত নারী শিক্ষার্থী নিজে এবং সেই মাহিরের একজন বন্ধু, মোট 3 জনকে আসলে এখানে আদালতে নিয়ে আসা হয়েছে। তবে যেহেতু এখনও সন্ধ্যা হয়ে গেছে, এখনও চলছে, আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, জানছিলাম যে খুব দ্রুতই আসলে যে শুনানির কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম আসলে শেষ হবে এবং সেই কার্যক্রম শেষ হলেই মূলত আসলে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো যে 164-এর যে ধারা রয়েছে তার মাধ্যমে আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হচ্ছে নাকি কোন ধরনের জবানবন্দি নেওয়া হচ্ছে, তখন বিষয়টি আসলে স্পষ্ট করা যাবে। তো লাইবা এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। লাইবা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হত্যার 3 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিচ্ছে আদালত। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিক মেসবাহ লগ্ন। নিষেধাজ্ঞার না মেনে যে সকল অনলাইন পোর্টাল জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে সেগুলো বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। একই সাথে অর্থ পাচার নিয়ন্ত্রণে জুয়ার সাইটগুলোতে MFS প্রযুক্তির সহায়তা বাড়ানো হয়েছে।
দুপুরে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় শীর্ষক সভায় তিনি এসব কথা জানান। অনলাইনের প্রতারণা রোধে একজন ব্যক্তির 10টির বেশি সিম থাকলে তা বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের কাছে এরকম অনেক অ্যানালাইসিস রিপোর্ট আছে এবং সলিড রিপোর্ট আছে যে কারা কারা বিক্রি করে। আমরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাদেরকে ট্রেসিং ট্র্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে একটা বন্ধ করে দিলে অন্যটা ওপেন হয়ে যায়। তো সেই জন্য আমরা এখন এই বন্ধ করার জিনিসটা আপাতত স্থগিত রেখেছি, আমরা ওই চক্রটাকে ধরতে যাচ্ছি আর কি। হ্যাঁ, দুর্নীতির বিভিন্ন অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানকারী দল জানিয়েছে 3টি প্রকল্পে অনিয়মের তথ্য পেয়েছে তারা। তাৎক্ষণিক যাচাইয়ে সেসব অনিয়মের ব্যাপারে কাগজপত্র সংগ্রহ করেছে দুদকের দল। বিশেষ করে দরপত্র আহ্বানের আগেই গণপূর্ত কর্মকর্তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দর সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। দুদক জানিয়েছে জব্দ করা নথিপত্রের সামগ্রিক যাচাই বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। সেই ভিত্তিতে কমিশন পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। শেরে বাংলা নগরে সমন্বিত অফিস নির্মাণ, 12 তলা বিশিষ্ট, রমনা থানার অধীন প্রশাসনিক ভবন এবং কিছু পুলিশ ব্যারাক নির্মাণ, আর একটি ছিল হচ্ছে সার্কিট হাউস আধুনিকরণ। এই 3টা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রাক্কলনের তথ্য ফাঁস হয়েছে, এই সংক্রান্ত অভিযোগ ছিল। সেই অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আমরা আসি, রেকর্ডপত্র সংগ্রহ করি, প্রাথমিক কিছু পর্যালোচনা করি। এখানকার কাজ আপাতত শেষ। গেল 12 বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1,16,726 জন। এমন তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন পর্যালোচনা, উন্নত গণপরিবহন নিশ্চিত ও বেপরোয়া প্রাণহানি থামানোর দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন। বলেন, এই সময়ে 67,890টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 1,65,021 জন। মোজাম্মেল হক বলেন, বিগত সরকারের আমলে সড়কে বিশৃঙ্খলা ও কৌশলগত পরিবহন পরিকল্পনায় ত্রুটির কারণে সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। আগামীতে যারা সরকারে আসবে তারা যথাযথ পদক্ষেপ না নিলে সড়কে ভয়াবহতা আরও বাড়বে বলেও জানান তিনি। বিআরটিএ ও ট্রাফিক বিভাগের নীতি ও কৌশল পরিবর্তন না হওয়ায় এহেন দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। ফলে সড়কে গণহত্যা বন্ধে, যানজট ও দুর্ঘটনা কমানো, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। 2015 সালে যখন এই অটোটা সর্বপ্রথম ব্যাটারি সংযোজন হয়ে রাস্তায় নামছিল, তখনই বলছিলাম যে এই অটোর কারণে আমাদের একদিন বড় ধরনের খেসারত দিতে হবে, এখনই থামান। কিন্তু বিগত সরকার আমাদের বক্তব্য শোনেনি। এখন এটা কি পরিমাণ হয়েছে, নিয়ন্ত্রণের কত বাইরে চলে গেছে এবং নিয়ন্ত্রণ করতে চাইলে তারা উল্টো সরকারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা সবাই কিন্তু পরিষ্কার। তিস্তার পানির ন্যায্য হিস্সা ও তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তিস্তা বাঁচাও আন্দোলনের আয়োজনে চলছে সাংস্কৃতিক আন্দোলন। এই নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, তিস্তা রক্ষা আন্দোলনের এই আয়োজনে কি কি কর্মসূচি রাখা হয়েছে? তারা বুদ্ধি করে কৌশলে আমাদেরকে 2 মৌসুমেই জান্নাত, কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমায়েত হয়েছে। গণজমায়েতের পরপরই তারা তিস্তা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে এখানে সাংস্কৃতিক যে কর্মশালা সেটি কিন্তু তারা শুরু করেছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা গানে গানে বিশেষ করে তিস্তা যে মহাপরিকল্পনা সেটা কিন্তু দাবি তারা জানিয়ে আসছেন। এর আগেও কিন্তু বেশ কয়েকবার তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন আয়োজন কিন্তু করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যারা রাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও, সেসব প্রার্থীদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা সম্মতি জানিয়ে এখানে উপস্থিত আছেন। বিশেষ করে আপনি জানেন যে 1998 সালে তিস্তার যে মহাপরিকল্পনার আগ মুহূর্তে
গজলডোবায় ভারতের পক্ষ থেকে কিন্তু তাদের জল বিদ্যুতের জন্য একটি কিন্তু বাঁধ নির্মাণ করা হয়। পরবর্তীতে সেই বাঁধের কারণে যখন উত্তরাঞ্চলে বিশেষ করে তিস্তা নদীর এপারে বিশেষ করে রংপুর অঞ্চলের যেসব এলাকা আছে সেখানে কিন্তু পানির সংকট দেখা যায়। বিশেষ করে যে সময়গুলোতে পানির প্রয়োজন সেই শুষ্ক মৌসুমে এখানে কিন্তু খরা দেখা যায়। পাশাপাশি বিশেষ করে যখন বর্ষার পানিতে তিস্তা ব্যারাজের অপর পাশে ভারতের দিকে পানিতে ভরপুর থাকে তখন সেই পানি কিন্তু ছেড়ে দেওয়া হয় এই উত্তর অঞ্চলে, যার কারণে বন্যায় কিন্তু এখানে প্লাবিত হয়। একসময় বিশেষ করে শুষ্ক মৌসুমে কৃষকেরা তাদের ফসল চাষ করতে পারে না। অন্যদিকে বন্যার সময় তাদের বিশেষ করে যে সময়গুলোতে বর্ষা মৌসুমে সে সময় বন্যায় তারা তাদের নদী ভাঙ্গন থেকে শুরু করে তারা বসত বাড়ি ছেড়ে কিন্তু অন্যত্র চলে যায়, যার জন্য এই অঞ্চলের মানুষজন কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের দুর্ভোগে আছেন। যাতে দ্রুত সময়ের মধ্যে তিস্তার যে মহাপরিকল্পনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়ার কথা আছে সেটি যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়, সেই বাস্তবায়নের দাবিতে মূলত সারা দেশব্যাপী যে আন্দোলন চলছে তিস্তা বাঁচাও আন্দোলন তারই সম্মতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আজকে এখানে আন্দোলনের ডাক দিয়েছে এবং তাদের এই আন্দোলনের মাধ্যমে বড় একটি বার্তা দিচ্ছে যে জাগোবাহে কণ্ঠে সবাই এই স্লোগানে একত্রিত হয়ে যাতে তারা এই বড় ধরনের একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, এমনটাই কিন্তু তারাও দাবি করছেন। দ্রুত সময়ের মধ্যে সরকার বিবেচনা করে এই মহাপরিকল্পনা নভেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে এমনটাই প্রত্যাশা সকলের। জান্নাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিস্তা বাঁচাও আন্দোলনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। পরমাণু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের যে অভিযোগ তোলেন ট্রাম্প তাও নাকচ করে দেন খামেনি। ট্রাম্প নিজেকে শান্তি প্রণেতা হিসেবে দাবি করলেও সোমবার তেহরানে দেয়া বক্তব্যে খামেনি অভিযোগ করেন যদি কোনো চুক্তি বল প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় এবং ফল আগে থেকে নির্ধারণ হয়ে থাকে তাহলে এটিকে চুক্তি মানতে চান না তিনি। গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে নিজের ইচ্ছার কথা জানান। এবছর পরমাণু ইস্যুতে 5 দফা পরোক্ষ আলোচনায় বসে তেহরান ও ওয়াশিংটন, কিন্তু গেল জুনে ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে তা ভেস্তে যায়। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার গাজার মূল শহরে 2টি আলাদা হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে হামাস। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামলা বন্ধে ইসরায়েলকে চাপে রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এছাড়া সোমবার আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এই নিয়ে মোট 13 জনের মরদেহ হস্তান্তর করল তারা। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েল সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নির্বাচনী প্রচারণায় অর্থ কেলেঙ্কারির দায়ে 5 বছরের সাজা শুরু হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। মঙ্গলবার তাকে জেলে পাঠানো হয়। এই প্রথম এত বড় সাজার মুখোমুখি হলেন ফ্রান্সের সাবেক কোনো প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক গাদ্দাফির অর্থ ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অর্থায়নের ষড়যন্ত্রের দায়ে মূলত 5 বছরের জন্য কারাগারে যাচ্ছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট, যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন নিকোলাস সারকোজি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে গ্রিসের ক্লাব অলিম্পিকোসকে আতিথ্য দেবে বার্সেলোনা। ম্যাচ শুরু রাত 10:45 বার্সা ছাড়াও মঙ্গলবার রাতে মাঠে নামছে বেশ কিছু বড় ক্লাব। এমিরাটস স্টেডিয়ামে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে মিকেল আর্তেতার আর্সেনাল। বে এরেনায় পিএসজির বিপক্ষে লড়বে বায়ার লেভারকুসেন। নিউক্যাসলের মাঠে ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজ ক্লাব বেনফিকা। পিএসভির ঘরের মাঠে আতিথ্য বেনে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। এদিকে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে নামতে পুরোপুরি প্রস্তুত পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 1টায়।
মারাত্মক ইনজুরিতে পড়েছেন উরুগুয়ের সাবেক তারকা ফুটবলার ডিয়েগো ফোরলান। সাবেক উরুগুয়ান তারকা ইনজুরিতে পড়ার সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। উরুগুয়ের 40 লিগে ওল্ড বয়েজের হয়ে খেলছিলেন ফোরলান, কিন্তু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও আতলেতিকো মাদ্রিদ তারকা ম্যাচটি শেষ করতে পারেননি। প্রতিপক্ষ ওল্ড ক্রিশ্চিয়ানস দলকে 4-1 ব্যবধানে হারায় উরুগুয়ের হয়ে 112টি ম্যাচ খেলা ফোরলানের দল। তবে প্রতিপক্ষের ফুটবলারের সাথে সংঘর্ষে মারাত্মকভাবে জখম হন তিনি। হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা শেষে ফুসফুসে দেখা দেয় ছিদ্র, সেই সাথে ভেঙে যায় পাঁজরের 3টি হাড়। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন চারদিক ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, আর ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।